প্রত্যেকে হেডিং করো ইতিহাসের আজকের টপিক ভাইসরয়। দেখো, শেষ এক মাস ধরে আমি প্রত্যেক সপ্তাহে একটি করে ক্লাসে একদম লর্ড কার্জন থেকে গভর্নর হিসেবে শুরু করেছিলাম, তারপর উইলিয়াম বেন্টিংট গভর্নর জেনারেল, লর্ড ক্যানিং ভাইসরয় হয়ে পরপর প্রত্যেকটা ভাইসরয়ের পর্যায়ে আমি আলোচনা করেছি। আগের দিন শেষ হয়েছিল একদম লর্ড আরউইন দিয়ে, যার সময়সীমা ছিল 1926 থেকে 1931। তাহলে শেষ 17 বছর আমাদের হাতে আছে, যেখানে 31 সাল থেকে 47 সাল পর্যন্ত যে চারটে ভাইসরয়ের কথা আমাদের জানতে হবে। এই এনাদের সময়ে সব কিছু বিশেষ ঘটনা, এবং এই টপিক হয়ে গেলে কিন্তু আমাদের টোটাল একদম 1757 সালের পলাশী যুদ্ধের সময় লর্ড কার্জন থেকে একদম 1947 সালের লর্ড মাউন্টব্যাটেন চক্রবর্তী রাজা গোপালাচারী হয়ে কিন্তু এই টপিকটা শেষ হবে। এর মধ্যে কিন্তু প্রচুর জিনিস ডিসকাস করা হয়ে গেছে। তার মধ্যে মোটামুটি স্বাধীনতার কীভাবে এগিয়েছে বা কী কী ব্যাপার হয়েছে এটা কিন্তু আমরা বুঝে গেছি। ওকে, এইটা কমপ্লিট করানোর পরে আমি পরের দিন থেকে বিভিন্ন টাইমে যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহ নিয়ে আমি ডিসকাস করার ক্লাস স্টার্ট করব। ওকে, চল আজকের প্রথম হেডিং করো লর্ড উইলিংডন। লর্ড উইলিংডন ওকে, কত সাল লিখে রাখো? 1931 থেকে 1936। ওকে, এনার সময় কি বিশেষ ঘটনা ভালো করে শোনো। প্রথম গোলটেবিল বৈঠক 1930 সাল মোটামুটি আলোচনা করা হয়েছিল। হ্যাঁ, কেন আগের দিন বলেছিলাম। এরপরে বলা হয়েছিল যে ওই যোগদান করেনি, কিন্তু তারপরে কী হয়েছিল, গান্ধীর সঙ্গে তৎকালীন যে ভাইসরয় লর্ড আরউইনের চুক্তি হয় 1931 সালে 5ই আগস্ট। হ্যাঁ কি না? এইবার এই চুক্তিতে স্বাক্ষর করার পরেই গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদানের সম্মতি জানায়। এটা কবে হয়? এটা হয় কিন্তু আর আরউইনের সময় হয়নি, এটা লর্ড উইলিংডনের সময় হয়েছিল। কবে ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও। 1931 সালের কোশ্চেন আসে কিন্তু। 31 সালের 7ই সেপ্টেম্বর লন্ডনের দ্বিতীয় গোলটেবিল বৈঠক বসে। লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক বসে। ওকে, এই ডেট কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেছে? লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক বসে কত সাল? 1931। ডেটটা কবে? 7ই সেপ্টেম্বর। বোঝা গেছে? এরপরে ভালো করে শুনে নাও, যেটা এর লর্ড উইলিংডনের সময় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি। সেটা কার দ্বারা হয়? সেই সময় তৎকালীন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, অর্থাৎ ব্রিটেনে যার পুরোপুরি কার্যভার যার ব্রিটেনেই রয়েছে, লন্ডন থেকে ইনি ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড, নাম শুনেছেন নিশ্চয়ই। র্যামসে সাহেব কথাটা কিন্তু অনেকেই ভালোভাবেই জানে আর কি। এই র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি গ্রহণ করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছি আমি কি সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, তার আগে লিখে নাও। 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি গ্রহণ করেন বা ঘোষণা করে। দেখো ভালো করে শোনো, যত দিন এগোচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে ব্রিটিশদের ওপরে প্রেসার পড়ছে, বিভিন্ন বিদ্রোহ থেকে আন্দোলন থেকে প্রেসার পড়ছে। প্রথমে বঙ্গভঙ্গের মাধ্যমে উনি চেয়েছিলেন হিন্দু মুসলিমদের মধ্যে একটা দূরত্ব তৈরি করতে। হয়তো কিছুটা সফল হলেও বেশিরভাগ ক্ষেত্রে অসফলই থেকেছিল, কারণ লর্ড হ্যাডিনের সময় 6 বছর পরে বঙ্গবন্ধু রোধ করতে হয়েছিল। তারপরে গান্ধীজির একটি সিদ্ধান্তে আবার একটা হিন্দু মুসলিমের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, যেটা হচ্ছে বলতে পারি খিলাফত আন্দোলন। আগের দিন কিন্তু আমি ডিসকাস করেছিলাম। এবার দেখা গেল যে সেই অর্থে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী পাকিস্তান দাবি করলেও সেই মতো প্রপারভাবে একটা দাবিটা জোরালো হচ্ছে না। তাই তৎকালীন সমাজে হিন্দুদেরও যে জাতিগত বিভাগ ছিল বা বর্ণ বিভাগ ছিল, অর্থাৎ দলিত শ্রেণী বা নিচু শ্রেণী, আপার কাস্ট লোয়ার কাস্ট, এই যে ব্যাপারটা ছিল হিন্দুদের মধ্যেও, হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা বিভেদ লাগানোর জন্য
এই সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা হয়। কত সাল? 1932 সাল। কে করেন? তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। হয়েছে, ব্যাকেটে লিখে রাখো র্যামসে ম্যাকডোনাল্ড। র্যামসে ম্যাকডোনাল্ড লিখে রাখো, ব্রিটিশ প্রধানমন্ত্রী। হয়েছে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। র্যামসে ম্যাকডোনাল্ড ব্রিটিশ প্রধানমন্ত্রী, কোনো অসুবিধা নেই। এরপরে ভালো করে শুনে রাখো, এর এই কারণে বা এর ডাইরেক্ট কী প্রভাব পড়েছিল, এর প্রতিবাদে বলো বা এর হচ্ছে একটা এই কারণে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির প্রতিবাদে গান্ধীজি হচ্ছে অনশন শুরু করেন। কিন্তু কোশ্চেন আসে যে কোথায় অনশন শুরু করেন? লিখে রাখো, এর প্রতিবাদে গান্ধীজি জারবেদা জেলে অনশন শুরু করেন। এই পয়েন্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অনশন শুরু করেন, ওকে, জারবেদা জেলের তলায় আনলাইন করে রাখো। বোঝা গেছে? তাহলে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন, কত সালে ঘোষণা করেন, কার আমলে ঘোষণা করেন এবং ঘোষণা করার তাৎক্ষণিক ফলস্বরূপ কী হয়েছিল। হয়েছে, এবার এই ফলস্বরূপ কী হয় দেখো। সেই সময় উচ্চপদস্থ যারা নেতা ছিল, অর্থাৎ গান্ধীজি, বি.আর. আম্বেদকর বা সেই সময় যারা ছিল, তারা প্রত্যেকে এই নীতির বিরোধিতা করেছিলেন এবং ডক্টর আম্বেদকর ও বর্ণ হিন্দুদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলস্বরূপ জাস্ট লিখে নাও, এই সাম্প্রদায়িক নীতির ফলস্বরূপ ডক্টর আম্বেদকর ও বর্ণ হিন্দুদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। হয়েছে, বোঝা গেল? চলো এবার ভালো করে শোনো। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কেন রাজি হয়েছিল বসতে? কেন রাজি হওয়ার কারণ কী ছিল বলো? আমি আগের দিন বলেছিলাম, সেটা হচ্ছে গান্ধীজি আরউইন চুক্তি। এই চুক্তির কারণে রাজি হয়েছিল। কিন্তু 1931 যে তোমার 7ই সেপ্টেম্বর যে তোমার দ্বিতীয় গোলটেবিল বৈঠক হলো, এটা কিন্তু কি হয়? ব্যর্থ হয়। তেমন কোনো ফিডব্যাক বা তেমন কোনো ফ্রুটফুল কোনো ডিসিশন হয়নি। এই কারণে এই গোলটেবিল বৈঠক ব্যর্থ হয়। এই লর্ড লিথিংটনের টাইমে 1932 সালে কি শুরু হয়? গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেন। লিখে নাও, গান্ধীজি পুনরায়, দেখো অলরেডি ডান্ডি মার্চের মাধ্যমে লবণ তৈরি করে কিন্তু আইন অমান্য শুরু হয়েই গেছিলো, মাঝে কিছুদিনের গ্যাপ ছিল। 1932 সালে গান্ধীজি পুনরায় এই আইন অমান্য আন্দোলন শুরু করেন। ইম্পর্টেন্ট কিন্তু, নোট ডাউন করেছো প্রত্যেকে? নোট ডাউন করেছো? চলো এরপরে 1932 কিন্তু আর একটা যেটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে তৃতীয় গোলটেবিল বৈঠক। এই বৈঠকে কিন্তু কংগ্রেস বা ভারতের কোনো রূপ প্রতিনিধি কিন্তু যোগদান করেনি। লিখে নাও, 1932 সালে তৃতীয় গোলটেবিল বৈঠকে, আগের দিন আমাকে সুশান্ত বলছিলে গোলটেবিল বৈঠক, আমি কিন্তু আর একটা টপিক গোটাটা ডিসকাস করবো গোলটেবিল বৈঠক নিয়েই। তবে জাস্ট এখানে লিখে রাখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, জাস্ট এগুলো। তৃতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেস যোগদান করেনি। বলো কোনো অসুবিধা আছে কিনা বলবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হয়েছে, চলো এরপরে ভালো করে শোনো। কংগ্রেসের মধ্যেই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য চলতেই থাকে, বা মতানৈক্যর কারণে দুজন নেতা জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব, এরা কী করেন? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করেন। কত সালে? 1934 সালে। খুব ইম্পর্ট্যান্ট, নোট ডাউন করো। 1934 সালে জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব
কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করেন। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করে। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু কত সালে গঠিত হয়, কে গঠন করেন, এগুলো কিন্তু কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে। চলো নেক্সট, এবার ভালো করে শুনে রাখো যে 1935-এ কী ঘটনা ঘটে, লিখে রাখো 1935 সালে ভারত শাসন আইন জারি করা হয়। লিখে রাখো 1935 সালে ভারত শাসন আইন জারি করা হয়। ভারত শাসন আইন জারি করা হয়। ওকে, বলো কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এই এতটা পর্যন্ত মোটামুটি লর্ড ওয়েলিংটনের কিন্তু যে কাজের টাইম ছিল বা তার যে সময়কাল ছিল বা মেয়াদ ছিল, তার মধ্যে এইগুলো মোটামুটি উল্লেখযোগ্য ঘটনা, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এরপরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও লর্ড লিনলিথগো। এই লর্ড লিনলিথগোর আমলে কিন্তু অনেক উল্লেখযোগ্য ঘটনা এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ঘটেছিল। লিখে রাখো লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগো কত সাল? লিখে রাখো 1936 থেকে 1943। ওকে, অসুবিধা নেই, ভালো করে শুনে নাও। এই সময় কি হয়, একটা ভারতের মধ্যেই কিন্তু একটা ভোট বা একটা হচ্ছে মানে কি বলবো, নিজেদের মধ্যে নির্বাচন একটা প্রসেস চলতে থাকে বিভিন্ন প্রদেশের ভিত্তিতে, যে মন্ত্রিসভা কীভাবে গঠিত হবে। সেই অনুযায়ী 1937 সালে ভারতের বেশিরভাগ প্রদেশে জয়লাভ করে কংগ্রেস কিন্তু মন্ত্রিসভা গঠন করে। লিখে নাও, খুব ইম্পর্টেন্ট, 1937 সালে ভারতের বেশিরভাগ প্রদেশে জয়লাভ করে কংগ্রেস মন্ত্রিসভা গঠন করে। খুব ইম্পর্টেন্ট। ওকে, অসুবিধা নেই, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে 37 সালে মন্ত্রিসভা গঠন প্রায় করেই ফেলে কে? কংগ্রেস। কারণ সেই সময় আন্তঃরাজ্য কিছু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে প্রত্যেকটাই কে জয়লাভ করেছিল? কংগ্রেস কিন্তু জয়লাভ করে। অসুবিধা নেই। এরপর থেকে কিন্তু আস্তে আস্তে কংগ্রেসের মধ্যে উল্লেখযোগ্য না, সেই মুহূর্তে কোনো বিরোধী দল তেমনভাবে ছিল না। কিছু ক্ষেত্রে ছিল, কিছু ক্ষেত্রে কমিউনিস্ট কিছু দল ছিল, সেরকম কোনো বিরোধী দল ছিল না। আর হচ্ছে মুসলিম লীগ সেইভাবে কোনো জায়গা থেকেই সেইভাবে কোনো সমর্থন পায়নি। ওকে, সেই সময় তো বিরোধী বলতে মুসলিম লীগই ছিল আর কিছু কমিউনিস্ট পার্টি ছিল, তো সেই সময় ওরা তেমন কোনো মানে বিরোধী ব্যাপারটা আসেইনি। ওকে, চলো এরপরে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমি কংগ্রেসের সময় বলবো, সেটা হচ্ছে 1938 সাল এর অধিবেশন আর 1939 সালের অধিবেশন। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 38 সালে কী অধিবেশন বসে? এটা হচ্ছে হরিপুরা কংগ্রেস। নাম শুনেছো? হরিপুরা কংগ্রেস খুব গুরুত্বপূর্ণ, জাস্ট এই রকম লিখে রাখো, হরিপুরা কংগ্রেস। আর তারপরে হচ্ছে লিখে রাখো ত্রিপুরী কংগ্রেস, অর্থাৎ দুটি শহরে কংগ্রেসের অধিবেশন বসে। একটা হরিপুরা যেটা বর্তমান মধ্যপ্রদেশে অবস্থিত, ত্রিপুরী বলতে যেটা গুজরাটে অবস্থিত। যাই হোক, তাহলে এই হরিপুরা আর ত্রিপুরী কংগ্রেস, এই কংগ্রেসের অধিবেশন দুটো গুরুত্বপূর্ণ কেন? এই 38 সালে, ভালো করে শোনো, 38 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়। হ্যাঁ কি না? জাস্ট এইটুকু একটা ছোটো করে লিখে রাখো, নেতাজি সভাপতি হন। আমি ডিটেলসে নেতাজি যখন পড়াবো আরও ভালো করে বলবো কীভাবে নেতাজির প্রত্যেকটা ছিল, সভাপতি হন। পরের বছরই নেতাজি সভাপতি হয়েই একটা ডিসিশন নিল। এই সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 1939 সাল। 1939 সাল কেন গুরুত্বপূর্ণ? কারণ এই বছরেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। হ্যাঁ কি না? এবং প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়রা ব্রিটিশদের পক্ষে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন এবং ব্রিটিশরা জয়লাভও করে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই সময় কংগ্রেসের সভাপতিকে নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি চরমভাবে ব্রিটিশ বিরোধী ছিলেন। এই কারণে ইনি একদম দায়িত্ব নিয়েই এটা ঘোষণা করেছিলেন বা একটা সমর্থনও পেয়েছিলেন যে প্রথম বিশ্বযুদ্ধের ন্যায়
দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোনোরূপ ভারতীয়রা ব্রিটিশদের পক্ষে অংশগ্রহণ করবে না। যদি ভারতীয়দের প্রাণ যায় সেটা একমাত্র দেশের কারণেই যেন যায়। এটা ছিল নেতাজির মানে আদর্শ বা নেতাজির একটা ইচ্ছা। সেই সময় কিন্তু এই ডিসিশনের বিরুদ্ধে গান্ধীজি রুখে দাঁড়িয়েছিলেন। কেন? গান্ধীজি ছিলেন আবার ব্রিটিশদের কিছুটা মানে সাহায্য করার পক্ষে। সেই সময় গান্ধীজি আবার পরের বছর যে অধিবেশনে, সেই সময় সুভাষচন্দ্র বোস মানে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রচুর অসুস্থ ছিলেন, মানে যে কোনো স্ট্রেচারে করে উনি সভামঞ্চে গেছিলেন, কিন্তু ওনার এগেনস্টে দাঁড় করিয়েছিলেন। এটা খুব একটা দেখা যায় না কংগ্রেসের অভ্যন্তরে, কিন্তু সেই সময় গান্ধীজি নিজের মনোনীত একজন প্রার্থী পট্টবী সীতারামাইয়া তাকে কিন্তু নেতাজির এগেনস্টে দাঁড় করিয়েছিলেন, যে যাতে নেতাজি সভাপতি না হতে পারেন। কিন্তু নেতাজির নিজস্ব মানে কি বলবো ক্যারিশমায় বলতে পারো বা নিজস্ব একটা জনপ্রিয়তায় পট্টবী সীতারামাইয়াকে কিন্তু পরাজিত করেন এবং পুনরায় ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হন। এই যে হেরে গেল পট্টবী সীতারামাইয়া, গান্ধী তখন একটা স্টেটমেন্ট দিল যে পট্টবীর সীতারামাইয়ার হার মানে আমার হার। এই একটা ইমোশনাল টাইপ স্টেটমেন্ট দেওয়ার কারণে সুভাষচন্দ্র বসু বুঝলেন যে এই কংগ্রেসের মধ্যে থেকে আর কিছু করা যাবে না, কারণ বাকি নেতারা সম্পূর্ণভাবে তাকে অসহযোগিতা করছেন। এবং মাঝখান থেকে জওহরলাল নেহরু বাইরে থেকে মাঝখানটা মানে একদম ব্যাপারটাকে মিউচুয়াল না করে ব্যাপারটাকে আরও ডিস্টেন্স তৈরি করার চেষ্টা করেছিলেন সেই সময়। যার কারণে এই 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে কী করেন? ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ওকে, জাস্ট লিখে নাও পুনর্নির্বাচিত বা পুনরায় নির্বাচিত কথাটা লিখে নাও। পুনরায় নির্বাচিত কাকে হারিয়েছে, কত ভোটে হারিয়েছে, পরে আমি ডিটেলসে বলবো, লিখে রাখো। কংগ্রেসের বাকি নেতাদের অসহযোগিতায়, কংগ্রেসের বাকি নেতাদের অসহযোগিতায় নেতাজি, খুব ইম্পর্টেন্ট লিখে নাও, নেতাজি 1939 সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ওকে, বোঝা গেছে। এবার এই সালগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, তখন আমি আগেই বললাম 35 সালে একটা আইন কিন্তু দেশ জুড়ে চলছে, দ্যাট ইজ ভারত শাসন আইন। এরপরে আর একটা আইন, সেটা হয়তো জারি করা ওইরকমভাবে হয়নি, সেটা হচ্ছে ভারত রক্ষা আইন। এই ভারত রক্ষা আইন 1940 সালে পাস করানো হয়। সেই আইনে নেতাজিকে ইনঅ্যাক্টিভ করে রাখার জন্য পুরোপুরি প্রথমে জেলবন্দি, পরে কিন্তু গৃহবন্দী করে রাখা হয়। এক্ষেত্রে দেখা যায় যে সেই সময় বাংলা জুড়ে কিন্তু নেতাজির একটা হিউজ জনপ্রিয়তা, বা শুধু মানে বাংলা কেন, ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সেই সময় 1941 সালে উনি কিন্তু ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে দেশ ত্যাগ করেন এবং বাইরে বেরিয়ে গিয়ে জার্মানি থেকে ঘুরে এসে, মানে বিরাট একটা পথ, সে আমি নেতাজি করার সময় বলবই, তো পথ ঘুরে এসে উনি হচ্ছে আইএনএতে বা আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং ভারতের সীমানায় ঢোকার চেষ্টা করেন। এই হলো হচ্ছে নেতাজির ইতিহাস বা আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ইতিহাস। যাই হোক, সেটা আমি আলাদা চ্যাপ্টার করে বলবো। তবে এক্ষেত্রে লর্ড লিনথিনগোয়ের যে তোমার কার্যকাল, তার মধ্যে কিন্তু এই দুটো কংগ্রেসের অধিবেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, বুঝতে পারছো? চলো এবার ভালো করে শুনে নাও যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ পরের বছরের যে অধিবেশন, সেটা হচ্ছে 1940 সালের লাহোর অধিবেশন। দেখো, আমি প্রত্যেকটা অধিবেশন পরে আমি নোট ডাউন করাবো, তার আগে লিখে নাও পরের টপিক 1940 সাল। 40 সালে কী অধিবেশন? লাহোর অধিবেশন বা লাহোর কংগ্রেস এরকম বলা যায়। হরিপুরা কংগ্রেস, ত্রিপুরী কংগ্রেস, তারপরে বসে লাহোর কংগ্রেস। এই কংগ্রেসে কি মুসলিম লীগের কিন্তু পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হয়ে যায়। লিখে নাও যে মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হয়। মানে এই অধিবেশনে
ঠিক করা হয় যে দেশ যখনই স্বাধীন হয় বা ক্ষমতার হস্তান্তর হবে তখন একটা মুসলিম সম্প্রদায়কে নিয়ে নতুন দেশ মানে তৈরি হবেই হবে, যেটা পাকিস্তান নাম থাকবে। এটা কিন্তু 1940 সালের লাহোর কংগ্রেসে কিন্তু পুরোপুরি এই বিল বা এই প্রস্তাব কিন্তু গ্রহণ করা হয়ে যায়, প্রস্তাব গৃহীত হয়। দেখো গৃহীত হয়, গুরুত্বপূর্ণ কিন্তু, লিখেছো, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট, এই 1940 সালে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেটা হচ্ছে এই লর্ড লিনলিথগো অগাস্ট অফার ঘোষণা করেন। লিখে নাও, লর্ড লিনলিথগো অগাস্ট বা আগস্ট অফার ঘোষণা করে। প্রত্যেকে নোট ডাউন করবে, আগস্ট অফার ঘোষণা করেন। বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। এবার এরপরের আবার কিন্তু 42 সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেটা হচ্ছে ক্রিপস মিশন। আশা করি তোমরা কিন্তু নাম শুনেছ। 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে এবং ভারত ছাড়ো আন্দোলনে কিন্তু সূচনা হয়। লিখে নাও, ক্রিপস মিশন ভারতে আসে এবং ভারত ছাড়ো আন্দোলন, লিখে নাও যে 1942 সালের ডেটগুলো কিন্তু ইম্পর্টেন্ট এইগুলোর ক্ষেত্রে, আন্দোলন ক্ষেত্রে। 4 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। ওকে, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়, বোঝা গেছে। যার হচ্ছে স্লোগান কী ছিল বলতে পারবে? ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কী ছিল? গান্ধীজি কর্তৃক স্লোগান বলা উচিত, কেউ পারবে? সায়নী, অর্পিতা? না, জয় জওয়ান জয় কিষাণ তো তোমার লাল বাহাদুর শাস্ত্রী স্বাধীনতার পরে 1964 সালে, 63-64 সালে। করো ইয়া মরো, করেঙ্গে ইয়া মারেঙ্গে, এটা কী ছিল? এটা ছিল গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান। এগুলো একটু মনে রাখতে হবে, আমি স্লোগান যদিও পরপর আস্তে করে নোট ডাউন করিয়ে দেবো। হয়েছে, এই 42 সাল এতটা ছিল হচ্ছে লর্ড লিনলিথগোয়ের হচ্ছে মোটামুটি কার্যকাল। এরপরে ভালো করে শুনে নাও যে লর্ড ওয়েভেল, নেক্সট নাম নোট ডাউন করো। আর দুটো ভাইসরয় বাকি, লিখে নাও, লর্ড ওয়েভেল নাম অনেকেই শুনেছো, কেন এটা গুরুত্বপূর্ণ ইনি। কত সাল? লিখে নাও 1943 থেকে 1947, তবে 47-এর ব্যাকেটা লিখে রাখো মার্চ মাস পর্যন্ত। ওকে, কেন মার্চের পরেই কয়েক মাসের জন্য মাউন্টব্যাটেন ভারতের শেষ ভাইসরয় হিসাবে আসেন এবং ভাইসরয় হিসাবে এসে কার্যভার নিয়ে ক্ষমতার হস্তান্তর করে ইনি চলে যান। ওকে, এবার দেখো লর্ড ওয়েভেলে প্রথমে কি হয় ভালো করে শুনে নাও যে এনার সময় উনি কি করেছিলেন। 1945 সালে ওয়েভেল পরিকল্পনা আলোচনা করার চেষ্টা করেন, বা ওয়েভেল পরিকল্পনা মানে কিভাবে দেশ চালানো হবে, ওয়েভেল পরিকল্পনা কার্যকারী করার জন্য বা পরিকল্পনা আলোচনা করার জন্য করতে পারো, আলোচনা করার জন্য সিমলা বৈঠক আয়োজন করেন। ওকে, কত সাল? 1945 সাল। এরপরেই মাঝে একটা ঘটনা ঘটে যায় 1945 সালে কি হয়? 9ই আগস্ট তোমার জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে কি হয়? অ্যাটম বোমা বিস্ফোরণের মাধ্যমে, মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটম বোমা বিস্ফোরণের মাধ্যমে প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। তাহলে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শেষ হয়, সেখানে মিত্রশক্তি অক্ষশক্তিকে পরাজিত করেন। হয়েছে, কোনো অসুবিধা নেই। নেক্সট নোট ডাউন করো, ক্যাবিনেট মিশন, মানে এই টাইমটা শেষ কয়েক বছরে 45-এর পর থেকে যে টাইমটা আছে, এই টাইমটা মেনলি স্বাধীনতার পরে ভারত কীরকমভাবে চলবে সেটা আলোচনা, বা কীভাবে হস্তান্তর করা যাবে সেটা নিয়ে আলোচনায় কিন্তু ওয়েভেল মেনলি করে গেছেন। লিখে নাও, ক্যাবিনেট মিশন ভারতে আসে। কত তারিখ কত সাল এটা কিন্তু গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। 1945 সালের 24শে মার্চ, 1945 সালের 24শে মার্চ।
এই ডেটগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি, চর্চা করে কিন্তু মনে রাখতে হবে। ওকে, হ্যাঁ, তাহলে ক্যাবিনেট মিশন 1945 সালের 24শে মার্চ কিন্তু ভারতে আসেন। হলো, এরপরে ভালো করে শুনে রাখো যে খুব গুরুত্বপূর্ণ যেটা, যে এর মধ্যেই আইএনের পরাক্রম ভারত দেখতেই পায়। যখন জাপান স্যারেন্ডার করে, যেহেতু নেতাজি বা আজাদিন ফৌজ বা আইএনএ জাপানের সরকারের সহযোগিতায় কাজ করছিল, যখন জাপান স্যারেন্ডার করে বাধ্য হয়ে আজাদিন ফৌজকে কিন্তু স্যারেন্ডার করতে হয়। এবং 1945 সালের লাস্টে কিন্তু লালকেল্লায় কিন্তু আজাদিন ফৌজের এদের বিচার হয়। এবং সেই ঘটনায় বা এই যে নেতাজির নেতৃত্বে আইএনের পরাক্রমে তৎকালীন মুম্বাই আর বোম্বেতে নৌ বিদ্রোহ কিন্তু শুরু হয়। খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো 1946 সালে। এটা কিন্তু বলা হয় প্রত্যক্ষ কারণ ব্রিটিশদের ভারত ছেড়ে চলে যাওয়ার। লিখে রাখো 1946 সালে 18ই ফেব্রুয়ারি, নাম ডেটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 18ই ফেব্রুয়ারি বোম্বেতে নৌ বিদ্রোহ শুরু হয়। ব্যাকেরা লিখে রাখো তলোয়ার নামে জাহাজে প্রথম শুরু হয়, তারপরে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে তলোয়ার নামক জাহাজে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এরপরে খুব বাজে একটা দিন, সেটা হচ্ছে 1946 সালের 16ই আগস্ট। 1946 সালের 16ই আগস্ট খুব বাজে একটা দিন, যেটা কলকাতার ইতিহাসে বা বাংলার ইতিহাসে কিন্তু খুব একটা জঘন্য দিন, যেখানে মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশান বা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন, যার ফলে তৎকালীন ক্যালকাটায় ভয়াবহ দাঙ্গা শুরু হয়। বুঝতে পারলে? লিখে নাও আগস্ট। জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রাম এর সংগ্রামের ডাক দিলে দেশ জুড়ে ব্যাকেটে লিখে রাখো বিশেষত বাংলায় লিখে রাখো ভয়াবহ দাঙ্গা সৃষ্টি হয়। ওকে, এখানে দেখা যায় যে এক রাতে প্রচুর পরিমাণ হিন্দু মানুষ মারা যায় কলকাতার বুকে, যাকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। কদিন পেপারে দেখবে 16ই আগস্ট 15ই আগস্ট আসছে, তো এইখানে কিন্তু এই ঘটনার কথাটা কিন্তু পেপার বারবার উল্লেখ হবে। দেখবে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, এটা কিন্তু 16ই আগস্ট 1946 সাল। খুব ইম্পর্টেন্ট, কিন্তু কোশ্চেন না আসলেও জেনে রাখার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে। চলো, এরপরে 1946 সালে লিখে রাখো জওহরলাল নেহরুর নেতৃত্বে নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার গঠিত হয়। খুব গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে, ডেটটা লিখে নাও 2 সেপ্টেম্বর। এবার কিছুদিনের পরে মুসলিম লীগ এই সরকারে কিন্তু যোগদান করে। বুঝতে পারলে? এবার এর মধ্যেই কি হয়, এর মধ্যে তৎকালীন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী মোটামুটি 1947 সালে, আসলে লিখে নাও যে সেই সময়ের মধ্যেই 1947 সালের 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ভারতকে স্বাধীনতা যে দেয়া হবে বা ভারতকে স্বাধীনতা প্রদানের কথা ইনি ঘোষণা করে দেন। লিখে নাও, ভারতকে স্বাধীনতা প্রদানের কথা ঘোষণা করেন। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো, এই হলো তোমার ওয়েবেল। এরপরে লাস্ট একদম এতদিনের যে টপিক, তার লাস্ট একদম নোট ডাউন করো, লর্ড মাউন্টব্যাটেন। লিখে নাও, লর্ড মাউন্টব্যাটেন।
লর্ড মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেন কত সাল? একদম সহজ জিনিস, নোট ডাউন করো যে 1947 সালের মার্চ থেকে 1947 থেকে 1948। এখানে লিখে রাখো মার্চ টু এর হচ্ছে 48-এর অগাস্ট। ওকে, মার্চ 1947 থেকে আগস্ট 1948 লিখে রাখো। ইনি পরাধীন ভারতের শেষ ভাইসরয় ও স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ওকে, কোনো অসুবিধা নেই। এই কোশ্চেন কিন্তু খুব আসে যে পরাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। অসুবিধা নেই, চলো ভালো করে শুনে নাও। দেখো, এবার এর কাজ হলো কি, যে ক্ষমতার হস্তান্তরটাকে করে যাওয়া। এই ক্ষমতার হস্তান্তর করতে গিয়ে ইনি যেটা করেন 1947 সালে, নোট ডাউন করো, 1947 সালের 3 জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী, এখন ওয়েবেল পরিকল্পনা একরকম, মাউন্টব্যাটেন পরিকল্পনা আরেক রকম, দুটো কিন্তু আলাদা। পরিকল্পনা অনুসারে মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে 15 আগস্ট 5 অগাস্ট দেশভাগের মাধ্যমে, খুব ইম্পর্টেন্ট, দেশভাগের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করা হয়। ওকে, বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। এর আগে কি হয় একটা জিনিস লিখে নাও। ব্রিটিশ পার্লামেন্টে 47 সালে কি হয়, 47 সালের 4 জুলাই, ডেটগুলো কিন্তু পরপর মনে রাখতে হবে। 4 জুলাই কি হয়, ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন উত্থাপন হয় এবং 18 জুলাই তা পাস হয়। লিখে রাখো ব্রিটিশ পার্লামেন্টে, এটা ভারতে নয়, এটা কি লন্ডনে। ব্রিটিশ পার্লামেন্টে কে তৎকালীন কে ছিল প্রধানমন্ত্রী? ক্লিমেন্ট অ্যাটলি। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন উত্থাপন হয়। দেখো, উত্থাপনের ডেট আলাদা, পাসের ডেট আলাদা। উত্থাপন হয় ও লিখে রাখো 18 জুলাই তা পাস হয়। ওকে, দেখো 18 জুলাই পাস হচ্ছে, আর আমাদের অফিসিয়ালি স্বাধীনতা ঘোষণা হচ্ছে কবে? 15 অগাস্ট। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে। এবার ভালো করে শুনে নাও। এই 15 আগস্ট হলো কি ভারতের স্বাধীনতা দিবস, আর 14 আগস্ট কী হলো? 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। কোনো অসুবিধা নেই। এরপরে র্যাটক্লিফের নেতৃত্বে পাঞ্জাব ও বাংলায় সীমানা বন্টন শুরু হয়। বোঝা গেছে? কারণ কেন শুরু হয় দুটো জায়গাতে, পাঞ্জাব আর বাংলায়? দেখো, পাঞ্জাবে দুটো ভাগে ভাগ করে ওইখানে পশ্চিম পাকিস্তান, আর বাংলায় পূর্ব বাংলা পশ্চিম বাংলাকে ভাগ করে তোমার পশ্চিম পাকিস্তান সেই সময় কিন্তু গঠিত হয়। বুঝতে পারলে? এই সময় মানুষ কিন্তু পাকিস্তান ও ভারতের মানুষ কিন্তু চরমভাবে ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গার বলি হয়। বুঝতে পারলে? সেই সময় মহিলাদের ওপর অত্যাচার থেকে আরম্ভ করে লুটপাট, হত্যা ওই সময় প্রচুর ঘটেছিল দুটো জায়গাতে, একটা পাঞ্জাবে একটা বাংলায়, যেখানে এই কি বলবো এই সীমানাটা ঘোষণা করা হয়েছিল। এটা কিন্তু ভারতের ইতিহাসে একটা কালিমা লিপ্ত দিক, যে একটা দেশে দুটো পার্টকে ভাগ করে দুটো ভিন্ন দেশ ঘোষণা করা হয়েছে। চলো এবার একদম লাস্ট প্রত্যেকে হেডিং করো, চক্রবর্তী রাজা গোপালাচারী।
চক্রবর্তী রাজা গোপালাচারী। দেখো দেখো এতক্ষণ ব্রিটিশদের নাম শুনছিলাম, প্রথম একটা ভারতীয় নাম শুনলাম, কারণ ইনি হলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। এরপরে আর কোনো গভর্নর জেনারেলের পোস্টটাই আর ছিল না, ইনি হলেন শেষ এবং প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। জাস্ট এই কথাটা লিখে নাও, ইনি হলেন একটা, আর কিছু তেমনের বৈশিষ্ট্য বা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নেই এনার সময়। ইনি হলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। ওকে, এর সময়কালটা একটু লিখে রাখো যে 1948 থেকে 1950। দেখো 50 সালে কী ঘটনা ঘটলো, 50 সালের পর থেকে কিন্তু আমাদের ইতিহাসটা কনস্টিটিউশনের মতো করে মনে রাখতে হবে, কারণ 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান কি হয়, মোটামুটি গ্রহণ করা হয় এবং তার 2 মাস পরে 1950 সালের 26শে জানুয়ারি সংবিধানকে কার্যকরী করা হয়। তাহলে ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপাল, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অস্তিত্ব থাকলেও গভর্নর জেনারেলের কোনো অস্তিত্ব নেই। তাই 1950 সালের সংবিধান ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এই পদটির অবলুপ্তি ঘটে। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। ব্যাস, এই হলো আমার যে টপিক শুরু করেছিলাম, কন্টিনিউ চলছিল, এটা তার একদম শেষ পার্ট। তোমরা কিন্তু ভালো করে এই গোটা পার্টটা দেখে নিও, ঠিক আছে? এটা হলো একদম শেষ। এরপর থেকে আমি বিভিন্ন টপিক ওয়াইজ স্বাধীনতা সংগ্রামটাকে আমরা পড়ব। এই হলো আমার টোটাল টপিক, একদম যে আরম্ভ করেছিলাম, প্রথমে গভর্নর, তারপরে গভর্নর জেনারেল, তারপরে হচ্ছে তোমার ভাইসরয়। অসুবিধা নেই, চলো। আজকে রাত্রিবেলা আমি এই টপিকটা শুধুমাত্র গভর্নর থেকে ভাইসরয় পর্যন্ত, 1757 থেকে 1947 পর্যন্ত, এর ওপরে বিভিন্ন পরীক্ষায় যে এমসিকিউ পড়েছে গোটা 40খানা মতো আমি তোমাদের পাঠাচ্ছি। দেখতে হবে তাহলে কীরকম কোশ্চেন পড়ে। 40টা অন্তত আমাকে করে পাঠাও, ঠিক আছে? চল, আজকে এতটাই থাক। কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞাসা করে নিও, ওকে?